আজকের আলোচ্য বিষয় একটি প্রবন্ধ এসে, যার নাম ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, written by Rabindranath Tagore. Rabindranath Tagore has delivered a series of lectures in America. আমেরিকাতে তিনি অনেকগুলো লেকচার দেন। দ্য প্রেজেন্ট লেকচার, এই যে বর্তমান যে লেকচার, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া 1917, is a part of that series. স্বাভাবিকভাবে আমরা জানি ট্যাগর ওয়াজ এ গ্রেট ন্যাশনালিস্ট। তিনি ছিলেন রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক। His nationalistic songs, রাষ্ট্রের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য তার যে গান, and writings, তার লেখালেখি, became inspiring message, একটা যেন বার্তা হিসাবে ছিল during the independence movement of India. ভারতের যে স্বাধীনতার আন্দোলন, সেই সময়ে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান, তার লেখালেখি। He favored the union of all mankind as children of God. তার দৃষ্টিভঙ্গিটা ছিল এই যে মানুষজন, এরা হলো চিলড্রেন অফ গড, ঈশ্বরের সন্তান। সেটা যে দেশেই হোক, ভারতে হোক কিংবা অন্য কোথাও, অন্য দেশে হোক। যাই হোক, তিনি কলকাতাতে অনেক সময় কাটিয়েছেন। আর সেই সময় এই কলকাতা ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের একটা বিশেষ কর্মযজ্ঞ স্থল। Tagore promoted social improvement before political movement. কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগরের দৃষ্টিভঙ্গি ছিল প্রথমে সোশ্যাল ইমপ্রুভমেন্ট চাই, সামাজিক উন্নতিটা চাই, বিফোর পলিটিক্যাল মুভমেন্ট। প্রকৃত পলিটিক্যাল মুভমেন্ট করতে গেলে সামাজিক উন্নতির দরকার রয়েছে। বাস্তব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ট্যাগর, তিনি তো কোনো পলিটিশিয়ান ছিলেন না। রবীন্দ্রনাথ ট্যাগর বাংলার বা শুধু ভারতের এমন কথাও বলা যাবে না। তিনি ছিলেন বিশ্ব বন্ধুত্বের এবং একজন বিশ্ব পরিবারের বিশেষ ব্যক্তিত্ব। তার জন্যই তো তিনি বিশ্বকবি। সেই জন্য শুধু ভারতের স্বাধীনতা, ভারতের মুভমেন্ট, পার্টিকুলারলি সেই বিষয়ে তিনি কথা বলেননি। ডাইরেক্ট একজন পলিটিশিয়ান যেমন বলেন, একজন কবি লেখক হিসাবেই তিনি সার্বিক এই পৃথিবীর সমস্ত মানুষের যে ন্যাশনালিস্টিক ভিউ, রাষ্ট্রবাদী চিন্তা, সেই বিষয়ে দৃষ্টিগোচর করেছেন। অবশ্যই ভারতীয়
যে স্বাধীনতার মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, সেই বিষয় নিয়ে তিনি বলেছেন। আর সেই সব বলতে গিয়ে তিনি বলেছেন যে পলিটিক্যাল মুভমেন্ট, রাজনৈতিক আন্দোলন নিয়ে আসতে চাইলে প্রথম সোশ্যাল ইমপ্রুভমেন্টের দরকার আছে, সামাজিক উন্নতির দরকার আছে। শুধু ভারতের ক্ষেত্রে নাই, প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই। অর্থাৎ টু স্টাডি দ্য ইউনিভার্সাল অ্যাপিল অফ হিজ লেকচার, তিনি যে লেকচার দিয়েছিলেন সেখানে কিন্তু রয়েছে ইউনিভার্সাল অ্যাপিল, একটা সার্বজনীন আবেদন এই বিশ্বের দৃষ্টিভঙ্গিতে, বা এই বিশ্বের যে দেশের মানুষই হোক না কেন, যারা ন্যাশনালিজম নিয়ে কথা বলে, দেশকে ভালোবাসার কথা বলে, তাদের জন্য তার বক্তব্য, সে ভারত হোক বা অন্য দেশ হোক, এই ন্যাশনালিজম, রাষ্ট্রবাদের যে চিন্তা ভাবনা অবশ্যই গুড সাইডে রয়েছে, তবে এই ধরনের মুভমেন্ট, এই ধরনের ইচ্ছা প্রকাশ করতে হলে সোশ্যাল ইমপ্রুভমেন্টটা আগে দরকার, সামাজিক উন্নতি। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগরের চিন্তা ভাবনায় ন্যাশনালিজম শোজ সামথিং পয়জনাস, একটা নেগেটিভ যেন মনে হয়। তিনি এই ন্যাশনালিজম, রাষ্ট্রবাদ, রাষ্ট্রপ্রেম, রাষ্ট্র ভালোবাসার পাগলামো, তাকে তিনি পয়জনাসও বলেছেন, যেটা বিষাক্ত হয়ে যেতে পারে যদি কিনা ন্যাশনালিজমের সার্বিক পরিস্থিতি তৈরি করা না হয়, বা জনগণ প্রকৃত রাষ্ট্রবাদ ব্যাপারটা না বোঝে, তাহলে কিন্তু সেটা পয়জনাস হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রবাদী কথা বলে, ন্যাশনালিজমের কথা বলে সেলফিশনেস চলে আছে, স্বার্থপরতা, ইরেশনাল বিষয় চলে আসে, মানুষের মধ্যে অমানবিক দিক চলে আসে, অর্থাৎ নেগেটিভ বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। তাই বলে তিনি ন্যাশনালিজম বা দেশকে ভালোবাসা তার বিরোধী ছিলেন এমন নয়। অ্যাকর্ডিং টু ট্যাগর, তার মতে উগ্র ন্যাশনালিজম সোর্স অফ ওয়ার, যুদ্ধের কারণও হতে পারে, কিংবা ডিস্ট্রাকশন অফ হিউম্যানিটি, এই মানব সভ্যতার ধ্বংসও হতে পারে, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। Some say that, কেউ কেউ বলেন রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ অ্যান্টি-ন্যাশনালিস্ট, তিনি ছিলেন এই ন্যাশনালিজমের বিরোধী। হ্যাঁ, একজন পলিটিশিয়ান যেমন ভাবে দেশকে চিন্তা করে, বা একজন রাজনৈতিক কর্মী যেমন ভাবে নিজেকে ন্যাশনালিস্ট বলে মনে করে, স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ট্যাগরের কাজ তা ছিল না। তিনি কবি, তিনি লেখক, তিনি বিশ্বকবি, তার চিন্তা ভাবনা অবশ্যই আলাদা থাকবে। তাই কেউ কেউ যারা মনে করেন যে ট্যাগর ছিলেন অ্যান্টি ন্যাশনালিস্ট, অর্থাৎ এই ন্যাশনালিজমের বিরোধী, তা নয়। অ্যাকচুয়ালি ট্যাগর ওয়াজ নট অ্যাগেইনস্ট ন্যাশনালিজম, তিনি এর বিরুদ্ধে ছিলেন না,
কিন্তু হি ওয়াজ এগেইনস্ট আইডিয়া অফ ন্যাশনালিজম। সেকেন্ড পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ নট এগেইনস্ট ন্যাশনালিজম, তিনি ন্যাশনালিজমের বিরোধী ছিলেন না, কিন্তু ওয়াজ এগেইনস্ট আইডিয়া অফ ন্যাশনালিজম। সাধারণ মানুষ এই ন্যাশনালিজমকে যেভাবে ভাবেন, যে আইডিয়া, তার যে ফিলোসফি, তাদের যে ধারণা, এই ধারণার বিরোধী ছিলেন। তিনি মনে করেন ইন্ডিয়া ফার্স্ট সোশ্যালি নিডেড, সামাজিকভাবে প্রয়োজন অবশ্যই, ওয়েস্ট ফর কম্পিটিশন। ইন্ডিয়ার প্রথম দরকার সামাজিক বিষয়টাকে চিন্তা করা, কিন্তু ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, তাদের সাথে কম্পিটিশন করা নয়। অন্য দেশ কিভাবে স্বাধীন হলো, তারা দেশকে কিভাবে ভালোবাসে, উগ্রতার সাথে তেমন ভালোবাসা, বা নিজের দেশকে স্বাধীন করার চিন্তা, এই ধরনের ন্যাশনালিজম তিনি পছন্দ করতেন না। ওয়েস্টার্ন কান্ট্রিজ আর ম্যাটেরিয়ালিস্টিক, তাদের যে বাস্তব চিন্তা ওয়েস্টার্ন কান্ট্রিজ, তার থেকে আমাদের ইন্ডিয়ান যে থট, সেটাকে আলাদা করে ভাবতে হবে। কারণ তাদের যে প্রবলেম, তাদের যে সুবিধা, আর আমাদের যে প্রবলেম বা আমাদের যে সুবিধা, তার মধ্যে ডিফারেন্স রয়েছে। এইভাবেই তিনি বলছেন যে আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া বোথ, এই আমেরিকা এবং ইন্ডিয়া, এই দুটো দেশেই রেশিয়াল প্রবলেম রয়েছে। অনেক জাতপাতের কমিউনিটি রয়েছে। সমস্যাটা আমেরিকাতেও যেমন, ইন্ডিয়াতেও তেমন। এখানে আবার আমাদের ডাইভার্সিটি রয়েছে, বৈচিত্র্য রয়েছে, অনেক বিচিত্রের মধ্যে আমরা এক। সেই জন্য ভাবতে হবে। শেষ পর্যন্ত তিনি বলতে চেয়েছেন, হি সেড অ্যাবাউট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্শিয়ালিজম বিষয়ে কথা বলেছেন। আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, মানে তখনকার কথা, সে বিষয়ে তিনি চিন্তিত ছিলেন। কমার্শিয়ালিজম, আমরা শুধু আবেগের সাথে দেশকে ভালোবাসি এই বিষয়টাই ভাবছি, নাকি প্র্যাকটিক্যালি আমাদের শক্তি, সাহস, উপায়, পদ্ধতি, স্কিল সব রয়েছে, এরকম চিন্তা তার ছিল। ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রি ইজ নট ওয়েল ডেভেলপড, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা ওয়েল ডেভেলপ নয়। তাই আমাদেরকে যে কোনো একটা স্টেপ নিতে গেলে ভাবতে হবে। এবার বলছে নো কম্প্রোমাইজ উইথ হিউম্যানিটি। ন্যাশনালিজম নিয়ে কথা হতেই পারে, এর একটা নেগেটিভ দিক রয়েছে, কিন্তু কোনোভাবেই মানবতা বিরোধী, নো কম্প্রোমাইজ উইথ হিউম্যানিটির বিরুদ্ধে, অ্যান্ড নেচার, প্রকৃতির বিরুদ্ধে কিছু করা যাবে না। আমাদের যা কিছু করতে হবে, হারমোনি অফ হিউম্যানিটি, মানুষের ঐক্য নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ইন জেনারেল সেন্সে আমাদের আগে ভাবতে হবে যে ন্যাশনালিজম ব্যাপারটা কি, তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনায় আসি। স্বাভাবিক দৃষ্টিতে বলা হয় ন্যাশনালিজম ইজ দ্য বিলিফ, একটা বিশ্বাস। কি বিশ্বাস? পিপল শেয়ার এ কমন ল্যাঙ্গুয়েজ, সবার একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকবে, কমন কালচার থাকবে,
তাদের হিস্ট্রি, যে দেশের ইতিহাস should come together to form their own nation। অর্থাৎ যে মানুষ দল সবসময় নিজের ভাষা, নিজের কালচার, নিজের ইতিহাস, নিজেদের শক্তি নিয়ে নিজের দেশকে সাপোর্ট করবে এবং যা কিছু করবে নেশনস ইন্টারেস্ট, দেশের স্বার্থে করবে, দেশকে ভালোবাসবে। এই যে ভালোবাসা, দেশের জন্য, দেশের ভালোর জন্য একদম নিজেকে উৎসর্গ করা, নেশনস ইন্টারেস্টে কাজ করা, এই বিষয়টা, এই আবেগটার নাম হলো ন্যাশনালিজম। স্ট্রং ফিলিং থাকবে দেশের জন্য, প্রাইডও থাকবে দেশের জন্য, গর্ব থাকবে, লয়্যালটি থাকবে, বিশ্বাস থাকবে, অর্থাৎ টুয়ার্ডস ওয়ানস ওন কান্ট্রি, এটা আমাদের নিজের দেশ, এমন একটা ভালোবাসা থাকবে। ন্যাশনালিজম, এই যে আইডিয়াটা, এতে জনগণ তাদের যে ক্যারেক্টারিস্টিক, তাদের যে বৈশিষ্ট্য একই যেন থাকবে, ট্র্যাডিশনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, হিস্ট্রিক্যাল এক্সপেরিয়েন্সেসের ক্ষেত্রে ইউনাইটেড থাকবে এবং তাদের চিন্তা ভাবনা থাকবে ওয়ান গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট থাকবে, তবে সে গভর্নমেন্টটা হবে তাদের নিজেদের, হ্যাভ দেয়ার ওন ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি থাকবে, কোনো পরাধীনতা থাকবে না। এমন ভালোবাসা বিষয় হলো ন্যাশনালিজম। ন্যাশনালিজমের বিভিন্ন ফর্ম রয়েছে, যেমন কালচারাল ন্যাশনালিজম, কালচারাল দিক থেকে এক, ট্রেডিশনের দিক থেকে, হেরিটেজের দিক থেকে এক। সেকেন্ড বলা যেতে পারে পলিটিক্যাল ন্যাশনালিজম, এটা একটা দিক, রাজনৈতিকভাবে সেলফ গভর্নেন্স, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, এইসব থাকবে। অর্থাৎ ন্যাশনালিজম এস্টাবলিশড হবে তখনই যখন নিজে ওন কান্ট্রি হিসাবে সমস্ত মানুষ দেখতে শুরু করবে এবং নিজের দেশের কন্ট্রোল, এক্সিস্টিং সবকিছু নিজেদের মধ্যেই থাকবে, অন্য কোনো কলোনাইজাররা এসে তা করবে না। নেক্সট পয়েন্ট, ইকোনমিক ন্যাশনালিজম, আর্থিকভাবে একটা সমতা থাকবে, যেটা জাতির ক্ষেত্রে সমতা থাকবে। অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রি, লোকাল বিজনেস ইত্যাদি বিষয় থাকবে, শুধু ফরেন কম্পিটিশন অথচ নিজেদের কিছু নেই এমন কিছু বিষয় নয়। নেক্সট হলো এথনিক ন্যাশনালিজম, নীতি নৈতিকতার দিক থেকে এক দেশ এক প্রাণ এমন চিন্তা ভাবনা। এখানে বিভিন্ন রেসেস থাকবে, জাতি থাকবে, কিন্তু তাদের মধ্যে সমতা থাকবে, নো ডিসক্রিমিনেশন, আলাদা বৈষম্য কিছু থাকবে না। তাহলে ন্যাশনালিজমের একটা পজিটিভ এফেক্টস রয়েছে, এ সেন্স অফ ইউনিটি, সবাই মিলে এক, একটা প্রাইড, গর্ব থাকবে। আর পিপল উইদিন এ নেশন, জাতি নিয়েই কথা, দেশ নিয়েই কথা, এবং ওয়ার্ক টুগেদার, সব জনগণ একসঙ্গে কাজ করবে, কমন গোলস থাকবে, লক্ষ্যটা থাকবে কমন, কালচারাল হেরিটেজ সঠিকভাবে রাখতে হবে। তাহলে এই হলো সার্বিকভাবে ন্যাশনালিজম। এখানে রবীন্দ্রনাথ এবার বলছেন যে ন্যাশনালিজমের জন্য কিন্তু ডিভিশনও হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, দ্বন্দ্ব লাগে, যুদ্ধ পর্যন্ত হয়, এটাও ভাবতে হবে।
স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের আইডিয়া যথেষ্ট গভীর থাকবে, সেটাই তো কথা। রবীন্দ্রনাথ ট্যাগর an Indian poet and philosopher as well as world poet, বিশ্বকবি। স্বাভাবিকভাবে তার যে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি অন ন্যাশনালিজম, এটা তার দৃষ্টিতেই থাকবে, গভীরতা থাকবে। এই ন্যাশনালিজমের উপরেই তিনি লিখলেন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, একটা এসে অর্থাৎ লেকচার থেকে একটা বই, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, রিটেন ইন দ্য আর্লি 20th century। তার যে ওয়ার্ক, এর মধ্যে একটা ডিপ কনসার্ন রয়েছে অ্যাবাউট দ্য রাইজ অফ ন্যাশনালিজম, ন্যাশনালিজমের একটা উন্নতির পথ এবং ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা বিশেষ পথ রয়েছে, অর্থাৎ ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান সোসাইটি। তার যে দৃষ্টিভঙ্গি তিনি রেখেছেন ন্যাশনালিজম বা ন্যাশনালিজম ইন ইন্ডিয়াতে, এর একটা প্রভাব ইন্ডিয়ান সোসাইটিতে পড়েছে। তিনি বলতে চেয়েছেন প্রথমত আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনালিজম, প্রকৃত ন্যাশনালিজমটাকে, দেশকে ভালোবাসা, এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে হবে আসলে ব্যাপারটা কি। Yes, nationalism is the belief in the importance of nation's culture, history, interest, তিনি তা বলেছেন। তিনি পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছেন, এ কথা ঠিক, কিন্তু তার থেকে ন্যাশনালিজমকে আলাদা করেও দেখেছেন। হ্যাঁ, সেলফ গভর্নেন্স থাকবে, অন্য কোন দেশের কর্তৃত্ব থাকবে না, এ বিষয়েও তার সাপোর্ট ছিল। অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল রুলস যেটা থাকবে সেটা থাকা চলবে না, এমন ব্যাপার ছিল ঠিকই, কিন্তু তিনি বলছেন নিজেদের যে আইডেন্টিটি, আমাদের যে ভারতের যে পরিচয়, ভারতীয়দের যে পরিচয়, না আওয়ার রাইটস, আমাদের যে অধিকার, সেটা অবশ্যই আমাদের কাছেই থাকতে হবে। তাই তার কনসার্নে বলা হলো Tagore was not opposed to the idea of a nation, একটা দেশ নিজেদের হবে তার বিরুদ্ধে তিনি কথা বলেননি, or the desire for independence, দেশ স্বাধীন হবে সেই বিষয়ে বা তার বিরুদ্ধে তিনি কথা বলেননি, কিন্তু he was worried, তিনি বড় চিন্তিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন about the way nationalism, এই যে ন্যাশনালিজমের উগ্রতা, এই উগ্রতা এবং তার সঙ্গে যে প্র্যাকটিসড অ্যাক্টিভিটিস, কার্যক্রম ইত্যাদি, এইসব বিষয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। কারণ ন্যাশনালিজমের মধ্যে ন্যারো ফোকাস লক্ষ্য করা যায়। সবাই ন্যাশনালিজম, আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি বলতে শুরু করে, কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর ফিয়ার্ড, ভয় পেয়েছেন, আতঙ্কিত ছিলেন, ভয় পেয়েছেন বলতে ন্যাশনালিজম ফোকাসড narrowly on the particular system। কিছু মানুষের একটা চিন্তা ভাবনা থাকে, আমি দেশকে ভালোবাসি, কিন্তু সে দেশের বিরুদ্ধে কাজ করে, আইডিয়ার বিরুদ্ধে কাজ করে, আদর্শের বিরুদ্ধে কাজ করে, এটা নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন। অর্থাৎ মানুষের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে যায় এবং এইভাবে ন্যাশনালিজমের নামে একটা ডিভিশন তৈরি হয়। এই ধরনের চিন্তা ভাবনা ন্যাশনালিজমের ইউনিটির ক্ষেত্রে ক্ষতিকর তিনি মনে করেছেন। এই বিষয়ে আলোচনা করতে তিনি কনফ্লিক্ট, দ্বন্দ্বের কথাটা কি বলেছেন? তিনি বলেছেন এই যে ন্যাশনালিজম, এটা অনেক সময়
জনগণকে দেখা যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যান্ড কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব তৈরি করে। হি ওরিড, তিনি চিন্তিত ছিলেন যে কিছু মানুষের, জনগণের একটা মেন্টালিটি থেকে যায়, সেটা হলো ভায়োলেন্স। ন্যাশনালিজমের নামে, দেশকে ভালোবাসার নামে, দেশের পক্ষে কাজ করার নামে একটা ভায়োলেন্স তৈরি করে। অর্থাৎ যে কোনো প্রকারে হোক, আমি তো দেশকে ভালোই বাসি, এইভাবে তারা আন্দোলন শুরু করে এবং একটা সাংঘাতিক ভয়ঙ্কর কিছু তৈরি হয়। তার বিরুদ্ধে তিনি ছিলেন এবং তাতে দেখা যায় যে কালচারাল ডিস্টারবেন্স শুরু হয়ে যায়। ন্যাশনালিজমের নামে কালচারাল ডিস্টারবেন্স শুরু হয়ে যায়, ইন্টেলেকচুয়াল গ্রোথ বন্ধ হয়ে যায়। অর্থাৎ কিনা ন্যাশনাল আইডেন্টিটিটাই ক্ষতিগ্রস্ত হয়। ট্যাগর বলেছেন এটা ঠিক হবে না, প্রোগ্রেসিভ সোসাইটি আগে তৈরি করতে হবে, তারপর সঠিক আদর্শে এগিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট, স্পিরিচুয়াল ভ্যালুস। ট্যাগর সবকিছুতে একটা আধ্যাত্মিক বিশ্বাস। তিনি ট্রু ফ্রিডম বলতে তার সাথে স্পিরিচুয়াল ভ্যালুসকেও রাখতে বলেছেন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে রাখতে বলেছেন, মোরাল লেসনকে রাখতে বলেছেন, নীতি নৈতিকতা। পলিটিক্যাল বলছেন নট জাস্ট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, শুধু রাজনৈতিকভাবে স্বাধীনতা হলে চলবে না, এথিক্যাল ভ্যালুসটাও রাখতে হবে। এই ছিল রবীন্দ্রনাথের ভিশন ফর ইন্ডিয়া। অর্থাৎ তার যে চিন্তা ভাবনা ছিল, হাই থট ছিল, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের বিষয় থাকবে, কিন্তু সেটাই সব থেকে বড় কথা নয়। আমাদের ইন্ডিয়াতে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের বিচিত্র বিষয় রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে, পোশাকে রয়েছে, খাবার দাবারে রয়েছে, জিওগ্রাফিক্যাল রয়েছে, সব কিছুর মধ্যে ইউনিটি আগে তৈরি নিয়ে আসতে হবে। আমাদের ট্রেডিশন, আমাদের পরম্পরা, আমাদের হেরিটেজ, এই সমস্ত বিষয় সাধারণ মানুষকে আগে জাগ্রত করতে হবে, তাহলেই ন্যাশনালিজমের সঠিক পথ খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ ইন্ডিয়ান যে রিয়েল আইডেন্টিটি, সেটাকে আগে বুঝতে হবে। কালচারাল ইন্টেলেকচুয়াল বিষয়ে আগে সঠিকভাবে যে বাউন্ডারিজ গুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে। ইন্ডিয়ান সোসাইটিকে এনরিচ করতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অফ হিউম্যান ভ্যালুস। এই বিশ্বজগৎ মানব জাতিকে যতটা গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয়, তেমন ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সার্বজনীন থাকতে হবে। শুধু ভারত সংকীর্ণ মাইন্ড এরকম চিন্তা করা যাবে না। অর্থাৎ স্পিরিচুয়াল গ্রোথ আমাদের আগে চাই, তারপর ট্রু প্রগ্রেস আসবে, ফ্রিডম আসবে। এই স্পিরিচুয়াল মোরাল ডেভেলপমেন্টের মধ্য দিয়েই আসবে। আমাদের নিজেদের আগে ডেভেলপমেন্ট করতে হবে, গ্রোথ করতে হবে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই ন্যাশনালিজম ইন ইন্ডিয়ার মধ্যে যে কনসেপ্ট রয়েছে সেটা সংকীর্ণ বিষয় নয়, এটা সার্বজনীন বিষয় রয়েছে। অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটিটা বুঝতে হবে, সেলফ ডিটারমিনেশন বুঝতে হবে, অর্থাৎ ডেঞ্জার অফ ন্যারো যে ব্যাপারটা, নিচুতা হীনতার যে ভয়াবহত বিষয়টা, সেটা অ্যাভয়েড করতে হবে এবং একটা অনেস্ট ওয়ে, সেই পথে ন্যাশনালিজম বিষয়টাকে নিয়ে যেতে হবে। তাহলে
তার যে ন্যাশনালিজমের যে ভিউ, সেটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাতে গুরুত্ব দিয়েছেন, এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, দেশের জ্ঞানদীপ্ত বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন তিনি। তাহলে ট্যাগর মূলত শান্তি, হিউম্যান ভ্যালুজ, এই সমস্ত ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েছেন। তিনি শুধু অর্গানাইজেশন অফ পলিটিক্স অ্যান্ড কমার্স এটাকেই গুরুত্ব দেননি। কমার্শিয়াল ম্যান হতে হবে এমন কথা নয়, পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ম্যান, তার মধ্যে রিয়েলিটি থাকবে। ন্যাশনালিজম ইজ নট এ স্পন্টেনিয়াস সেলফ এক্সপ্রেশন, মন থেকে হঠাৎ এলো বললাম আমি দেশকে ভালোবাসি, এমন ভাবে নয়। অ্যাজ এ রিয়াল সোশ্যাল হিউম্যান বিইং, প্রকৃত সামাজিক মানুষ হতে হবে, তারপর প্রকৃত পলিটিশিয়ান বা এইভাবে কাজ করতে হবে। অর্থাৎ দেশের প্রফিট, প্রোগ্রেস, পাওয়ার নিয়ে চিন্তা করতে হবে, ওন বেনিফিট, শুধু নিজের বেনিফিট নিয়ে চিন্তা করলে হবে না। ট্যাগর লাভড ফর এ ডিভাইন কিংডম, একটা স্বর্গীয় এমন একটা, অর্থাৎ পবিত্র, একটা সুস্থ ডিভাইন কিংডমের কথা চিন্তা করেছিলেন। অর্থাৎ ন্যাশনালিজম মানেই যে একদল মানুষ তারা ভ্যান্ডালিজম করবে, লুটতারাজ করবে, এরকম বিষয় নিয়ে তিনি চিন্তা করেন নাই, কিংবা তারা যুদ্ধ বিষয় নিয়ে চিন্তা করবে, ভায়োলেন্স নিয়ে চিন্তা করবে, ভায়োলেন্স করব, যুদ্ধ করব, দেশ স্বাধীন করব, এমন বিষয়টা তার মনে ছিল না। যাই হোক, তাহলে তার যে চিন্তা ভাবনাটা, হ্যাঁ, অ্যাগেইনস্ট ব্রিটিশেই তিনি কথা বলেছেন, কিন্তু অ্যাগেইনস্ট ব্রিটিশ বলতে ব্রিটিশ মানুষদের বিরুদ্ধে নয়, তাদের যে আইডিয়া ছিল, কলোনাইজারদের আইডিয়া, তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ব্রিটিশ মানুষ বড় কথা না, কিন্তু ব্রিটিশদের যে চিন্তা ভাবনা ছিল যে আমাদের ইন্ডিয়াকে দখল করবে বা পীড়িত করবে, তার আইডিয়ার বিরুদ্ধে তিনি ছিলেন। তিনি ছিলেন বিশ্বকবি, তাই কোনো দেশের মানুষকে উনি কোনোভাবেই অবহেলা করে কথা বলতে তিনি পারতেন না বা করতেনও না। তাহলে স্বদেশী মুভমেন্ট শুরু হয়ে গেল, ব্রিটিশ পলিসির বিরুদ্ধে। আমাদের বেঙ্গলেও বিভিন্ন রকম মুভমেন্ট শুরু হয়ে গেল, অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন অ্যাপলিটিক্যাল, তিনি রাজনৈতিক চিন্তা ভাবনায় কথা বলতেন না, তার পলিটিক্যাল টেম্পারমেন্ট ছিল না, তিনি ছিলেন অরাজনৈতিক ব্যক্তি, অ্যাপলিটিক্যাল টেম্পারমেন্ট তার মধ্যে ছিল। তিনি বিশ্ব মানবের কথা বলেছেন। সাধারণভাবে তিনি ন্যাশনালিস্টিক যে এজিটেটিং অ্যাগেইনস্ট ইনোসেন্ট সিভিলিয়ানস, সে বিষয়ে তার কোনো সমর্থন ছিল না। অহিংসা ও নন ভায়োলেন্স আন্দোলন অনেকাংশেই তিনি সমর্থন করতেন, কিন্তু সে তো সার্বিক ছিল না। তিনি চাইতেন জনগণের নিজেদের ডেভেলপমেন্ট করে, কোঅপারেশন করে, নিজেদেরকে ইন্টেলেকচুয়ালি অ্যাডভান্স করে, ইউনিটি ইন ডাইভার্সিটি বুঝে তারপর দেশকে ভালোবাসো। কিন্তু দেশকে ভালোবাসার নামে বোম তৈরি করতে হবে, ভায়োলেন্স করতে হবে, টেরর ব্যাপারটা করতে হবে, এরকম চিন্তা তার ছিল না। তাই দেখা গেছে তিনি এক সময় এইসবের থেকে একটু দূরে চলে আসেন। যাই হোক, তিনি বলতেন ব্লাইন্ড রেভলিউশন, তার ভাষায় ব্লাইন্ড রেভলিউশন, অন্ধ যে আন্দোলন, এটা তিনি পছন্দ করতেন না। তিনি একটা
এডুকেশনাল স্টেপ, পারপাসফুল এডুকেশনের কথা ভাবতেন। ব্লাইন্ড রেভলিউশন তিনি পছন্দ করতেন না। তার চিন্তা ভাবনাই ছিল নিজের দেশকে বুঝতে হবে, নিজের কালচারকে বুঝতে হবে, নিজের হিস্ট্রিকে বুঝতে হবে, হেরিটেজকে বুঝতে হবে এবং স্পিরিচুয়াল ইম্পর্টেন্স দিয়ে তৈরি করতে হবে। অর্থাৎ ন্যাশনালিজমের নামে বার্ডেন তৈরি করতে হবে এমন কোনো বিষয় নেই। তিনি বলতেন, আওয়ার রিয়াল প্রবলেম ইন ইন্ডিয়া ইজ নট পলিটিক্যাল। ভারতে কি রিয়াল প্রবলেমটা ইজ ইন ইন্ডিয়া ইজ নট পলিটিক্যাল, ইট ইজ সোশ্যাল। ভারতের সমস্যাটা হলো সামাজিক, রাজনৈতিক নয়। তাহলে সামাজিক যেহেতু সমস্যা, তাহলে সামাজিক সমস্যাটাকে আগে ঠিক করে তারপর পলিটিক্যালি মুভমেন্টের দিকে এগিয়ে যেতে হবে, তারপর মডেল অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট চলে আসবে। চিন্তা ভাবনাটা এরকম ছিল। তাহলে তিনি সার্বিকভাবে যেটা বলতে চেয়েছেন যে আমাদের লোয়ার কাস্টিসিজমের প্রবলেম রয়েছে, আনটাচেবল ব্যাপারটা রয়েছে, এই সমস্ত আগে দূর করতে হবে, তারপরে তো আমাদের মধ্যে ইউনিটি আসবে, তাছাড়া তো সম্ভব নয়। অর্থাৎ সার্বিকভাবে তিনি ন্যাশনালিজম বিষয়টাকে আগে নিজের দেশকে যে ভালোবাসার যে উগ্রতার নামে এগুলো থেকে আগে নিজেদের সোশ্যাল প্রবলেমগুলোকে ঠিক করে এবং একটা স্পিরিচুয়াল ইউনিটি যেন তৈরি করা যায়, এভাবেই তিনি চিন্তা করেছেন। ওয়েস্টার্ন কান্ট্রিজদের দেখে, তাদেরকে ফলো করে তারা যা করছে সেটা আমাদের করতে হবে, এমন বিষয়কে তিনি ন্যাশনালিজম মনে করেন না। সেটা তাদের চিন্তা ভাবনা। তবে তাদের বিষয়ে কথা বলা হয়েছে যে তাদেরও উচিত হবে হিউম্যানিটিকে আগে ভালোবাসা। নিজের দেশকে ভালোবাসো, কিন্তু মানব জাতিকে আগে ভালোবাসো, তাহলেই এই সমস্ত প্রবলেমের সলিউশন হবে। এরকম চিন্তা তিনি করেছেন। অর্থাৎ তার মূলত কথা ছিল হিউম্যানিটি। এই হিউম্যানিটিকে সে কোথায় বাস করে, কোন দেশে বাস করে, এটা বিষয় নয়। তার কথা হলো একটা ব্রাদারহুড কালচার অফ ব্রাদারহুড, এটার অভাব রয়েছে পৃথিবীতে, সেটাকে নিয়ে আসো। আবার নিজের দেশেও ব্রাদারহুড কালচার যেটা, সেটার অভাব রয়েছে, সেগুলোকে আগে করে নাও। এই সেপারেটিস্ট ন্যাশনালিস্ট ব্যাপার, অর্থাৎ সেপারেটিস্ট ন্যাশনালিজম, এটা তার পছন্দ ছিল না। যে আমি স্বৈরাচারীর মতন হব, অথচ দেশকে ভালোবাসবো, তার নামে উগ্রতা নিয়ে আমি গন্ডগোল করব, ভায়োলেন্স করব, এটাকে তিনি পছন্দ করতেন না। তার আইডিয়া ছিল একটা পবিত্র চিন্তা ভাবনা, নেশন স্টেট চিন্তাটা তার মূলত কথা ছিল না। তিনি চেয়েছিলেন ডিভাইন কিংডম, ডিভাইন একটা পবিত্র দেশ সাম্রাজ্য তিনি আশা করেছেন। অর্থাৎ মূল কথা, ন্যাশনালিজমের নামে উগ্রতা তিনি পছন্দ করেন নাই। তো যাই হোক বন্ধুরা, অনেক বড় বিষয়, আলোচনা করার বিষয় রয়েছে। আমাদের আজকের বিষয় ছিল ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বাই রবীন্দ্রনাথ ট্যাগর বা ন্যাশনালিজম। আমরা বুঝতে পারলাম যে আমেরিকায় যে লেকচারগুলো দেওয়া হয়েছিল, সেই সিরিজ অফ লেকচারের একটা পার্ট হলো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। 1917-এ এটা প্রকাশ করা হয়। তো যাই হোক, এখানে ভারতীয় যে স্বাধীনতার আগে 1947-এর আগে যে একটা উগ্রতা এসেছিল, মুভমেন্ট এসেছিল যে ইংরেজদের তাড়াতে হবে, অহিংসা আন্দোলন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, ঠিক আছে, একটা দেশকে ভালোবাসার নাম রাষ্ট্রবাদী একটা চিন্তা ভাবনা এসেছিল, তিনি তাতে অস্বীকার করেননি। কিন্তু তিনি দেখেছেন যে এই ন্যাশনালিজমের নামেও অনেক ভায়োলেন্স, কনফ্লিক্ট, যুদ্ধ ইত্যাদি
চলে আসতে পারে। তাই প্রথম তিনি বলেছেন আগে আমাদের সোশ্যাল প্রবলেমগুলোকে সেটাকে ঠিক করতে হবে, সমাধান করতে হবে, তারপর আমাদেরকে রাজনৈতিকভাবে যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট যেটা সেই দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।